এভাবে একা একা রান্না না করে নিজের মেয়েগুলোকে তো একটু শেখাতে পারিস, বলা তো যায় না, না হলে আবার তোর মেয়েরাও তোর মতোই এভাবে বাপের বাড়িতে পড়ে থাকবে। রাশিদার হাত থমকে গেল, হাতা ধরে থাকা আঙুলগুলো শক্ত হয়ে উঠল, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া ফুটিয়ে তুললেন না। হাড়ির ভাপ উঠতে থাকলো, ঘরের ভেতর গরম মশলার গন্ধ আরো গাঢ় হয়ে উঠল, আর সেই গন্ধের ভেতর খাদিজার কথার শীতল ব্যঙ্গ যেন আর তীক্ষ্ণ হয়ে বিঁধতে লাগলো। রাশিদা ধীর গতিতে হাঁড়ির ঢাকনা চাপা দিলেন, তারপর চোখ নামিয়ে বললেন, ভাবি, মেয়েরা বাবার বাড়িতে থাকলে কি খুব দোষের কিছু? এই বাড়িতেও তো অনেক অনেক বছর ধরে থাকছে। তারা কি সবাই অন্যের ঘরে গিয়ে সুখে আছে? খাদিজা চোখ ছোট করে রাশিদার দিকে তাকালেন, কটাক্ষ মিশিয়ে বললেন, তা তো বটেই, তবে সবাই তো আর নিজের কপালের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সুখে থাকতে পারে না, তাই না? রাশিদা এবার মুখ তুলে তাকালেন, তার চোখে সেই শান্ত অথচ ধারালো দৃষ্টি। কপাল তো আসলে সবাই নিজস্ব হয় ভাবি। কেউ সেটা গর্বের সঙ্গে বয়ে বেড়ায়, কেউ আবার অন্যের ভাগ নিয়ে মাথা ঘামিয়ে নিজের সময় নষ্ট করে। খাদিজার মুখে হালকা বিরক্তির ছাপ ফুটে উঠল, চুলের খোপাটা ঠিক করে পল্লবিত হাসি নিয়ে বললেন, তাহলে সময় নষ্ট না করেই তোর মেয়েদের একটু গাইড করিস, না হলে ভবিষ্যতে ওদের জায়গা ঠিক কোথায় হবে সেটা কিন্তু সময় বলে দেবে। রাশিদা এবার সত্যি সত্যি হাসলেন, তবে সেই হাসির মধ্যে একটা গোপন তাচ্ছিল্য লুকিয়েছিল। তুমি তো বলো ভাবি, সময় সব বলে দেবে, তাই আমিও অপেক্ষা করে দেখি সময় কাকে কোথায় বসাই। খাদিজার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু মুখে আর কিছু বললেন না। রান্নাঘরের গরম বাতাসের মধ্যে কথাগুলো আরো গরম হয়ে উঠেছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে রাশিদার কাছে এর জবাব দেওয়ার কিছু ছিল না। তিনি আবার হাঁড়ির ঢাকনা তুললেন, আর খাদিজা এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। উপরতলার করিডোরে দাঁড়িয়ে থাকা শৈলী এতক্ষণ ধরে সব শুনেছে, চোখ নামিয়ে রেখেছে মেঝের দিকে, কিন্তু মনের ভেতর যেন প্রচন্ড ঝড় বইছে। খাদিজা তালুকদারের প্রতিটি কথার আঘাত ঠিক যেন ওর বুকের উপর এসে বিঁধছিল। রাশিদা তালুকদার তো এই বাড়িরই মেয়ে, সে যদি এমন অবহেলিত হতে পারে, তবে শৈলীকে যে ওরা এখনো মেরে ফেলেনি এটাই অনেক। শৈলী দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, কিন্তু গলার কাছে দলা পাকানো কান্নাটা আটকে রাখা গেল না। তার দৃষ্টি নিচের দিকে পড়ে থাকা রান্নাঘরের সাদা আলোয় আটকে গেল। রাশিদা এক হাতে হাড়ির ঢাকনা সরিয়ে রেখেছেন, অন্য হাতে কপালের ঘাম মুছছেন। এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকাননি, যেন এসব কথায় তার কিছুই যায় আসে না। কিন্তু শৈলী জানে যায় আসে, খুব ভালো করেই জানে। চোখের কোণে জমে থাকা অশ্রু গাল বেয়ে নামতে লাগলো, ঠোঁট কামড়ে চেপে ধরল শৈলী, কোনো শব্দ যেন বের না হয়। আজ আর চিৎকার করতে ইচ্ছে হলো না, আজ শুধু খুব ক্লান্ত লাগছে। এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর তার চেনা, তবু কোথাও যেন একটু জায়গা নেই ওর। কাঁদছিস কেন? পেছন থেকে আসা খুব পরিচিত সেই কাঙ্ক্ষিত কণ্ঠস্বর শৈলীকে থমকে দিল। তৎক্ষণাৎ হাত মুঠো হলো তার। এই কণ্ঠ যে তার খুব পছন্দের। চোখ খিচে চোখে থাকা অবশিষ্ট পানিটুকু ফেলে হাত দিয়ে মুছে ফেলল শৈলী। ধীর গতিতে ফিরে তাকালো নিশানের দিকে। নিশান কেবলই মুখ হাত ধুয়ে ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু সিঁড়ির কাছে এসে শৈলীকে রেলিংয়ে হাত রেখে নিচের দিকে তাকিয়ে খানিক কাঁপতে দেখে সে বুঝলো হয়তো শৈলী কাঁদছে। তাই সময় নষ্ট না করে এগিয়ে সেই প্রশ্নটা ছুড়ে দিল তার দিকে। শৈলী প্রতিবারের মতো এবারও নিজের দৃষ্টি সচল রাখতে পারল না। বেহায়ার মতো চলন্ত চোখের মণি উপর নিচ নিশানকে দেখেই ঢোক গিলল। মাথা নিচু করে হাত কচলাতে শুরু করলো সন্তর্পণে। নিশানের সুঠাম দেহে এঁটে থাকা কালো শার্ট তাকে বরাবরই মুগ্ধতায় ফেলে দিয়েছে, কিন্তু এই সকাল সকাল সে ফর্মাল ড্রেসে কেন? নিশান এক কদম এগিয়ে এসে আবারও শুধালো, কাঁদছিলাম না নিশান ভাই। আমাকে বলদ মনে হয়? শৈলী দুদিকে মাথা নাড়ালো, বিড়বিড় করে বলল, আপনার মতো সিংহকে থোড়াই না বলদ মনে হবে। নিশান দুহাত বুকে গুজে আবারও বলল, তোর মতো গাধা মনে হয়? শৈলী একইভাবে দুদিকে মাথা নাড়ালো। উহুম। নিশান ঠোঁট বেঁকিয়ে একটা ছোট্ট হাসি দিল, তারপর শৈলীর মুখের দিকে তাকিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল।
তবে বল, কেন কাঁদছিলি? নিশান এবার একটু বেশি সিরিয়াস হয়ে প্রশ্ন করলো। তার গম্ভীর মুখে কোনো তিরস্কারের আভাস ছিল না, তবে গভীর দৃষ্টি ছিল, যেন সত্যি কিছু জানতে চায়। শৈলী এক পা পিছিয়ে গিয়ে রেলিংয়ের দিকে ফিরে দাঁড়িয়ে বলল, কিছু না নিশান ভাই, এমনিতেই। এমনিতেই? হুম। উপর নিচ মাথা নেড়ে চোখ নামিয়ে রাখে শৈলী। নিশান এবার এক হাত পকেটে রেখে আরেক হাতের বুড়ো আঙুল নিঃসংকোচে আলতো করে রাখে শৈলীর ভেজা গালে। তার স্পর্শ এতটা কোমল, যেন কোনো সদ্য শিশুকে স্পর্শ করছে। নিশান ভ্রুর নিচ থেকে নিঃশব্দে স্লাইড করে কানের কাছে নিয়ে যায় নিজের আঙুল, মুছে যায় ভেজা গালে থাকা চোখের অবশিষ্ট ফোঁটা ফোঁটা পানিটুকু। খানিক কেঁপে উঠল শৈলী। অনুভব করলো নিশানের আঙুলের স্পর্শ যেন তার হৃদয়ের গভীরে একটা মৃদু জোয়ারের মতো আশ্রয় পড়ছে। শরীর কিছুটা অবশ হয়ে আসলো, তার হৃদয়ের ধ্বনিও নিস্তব্ধ হয়ে গেল। নিশান দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু চোখের মধ্যে অজানা এক অস্থিরতা। শৈলী শুধু চোখ নামিয়ে রাখলো এবং নিশানের প্রস্থানের অপেক্ষা করলো, যেন এক মুহূর্তের জন্য পৃথিবীটাই থেমে গেছে। নিশান শৈলীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, তবে গলায় কিছুটা অস্থিরতা ফুটে ওঠে, যেন সে নিজেই জানে না কেন এই চুপচাপ পরিবেশে তাকে আরও কিছু করতে হবে। শৈলী অবশেষে মাথা তুলে নিশানের দিকে তাকায়, কিন্তু চোখে চোখ রাখা কঠিন হয়ে পড়ে তার জন্য। তার দিকে এক পলকও তাকাতে সে এখনো সাহস পাচ্ছে না। নিশান কিছুটা থেমে গিয়ে শৈলীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, শৈলী কখনো কখনো কিছু অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না, বুঝতে পারিস? মনে হয় কিছু কথাই থাকে যা কেবল সময় ও পরিস্থিতি দিয়ে অনুভব করা যায়, কিন্তু কখনো বলা হয় না। হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল নিশান, তারপর নিজের হাত পকেটে ভরে দিল। তবে যখন তুই কষ্ট পাস, চোখের পানি ফেলিস, আমি অনুভব করি তোর আঘাত, তোর যন্ত্রণা, সবকিছু। মাঝে মাঝে মনে হয় যেন আমি ঠিক কিছু একটা করতে পারতাম, কিন্তু হয়তো কিছু কিছু জিনিস অজান্তে ঘটেছে, আর আমরা কিছু বদলাতে পারি না। নিশান কিছু সময় চুপ থেকে শৈলীর কাছ থেকে চোখ সরিয়ে দূরের দিকে তাকালো। এটা শুধু আমার বক্তব্য, আমি জানি একটু জটিল কিছু করছে, কিন্তু অনেক সময় নিজের মধ্যে হারিয়ে যেতে হয়। শৈলী মাথা উঠিয়ে ভুরু কুঁচকে তাকালো। এই মানুষটার এমন কথার মানে সে কখনোই ঠিকঠাক ধরতে পারে না। এত জটিল কথা কি কোনো মানুষও বলতে পারে? কিন্তু শৈলী এও জানে যে এখন এই মানুষটার কাছে কথাগুলোর মানে জানতে চাইলে হেসে উড়িয়ে দেবে নিষ্ঠুর এই পুরুষ। নিশান আরো এক পদক্ষেপ পিছিয়ে গেল, যেন তার নিজের অনুভূতিগুলো আরো একবার নিজের মধ্যে আটকানোর চেষ্টা করছে। সে গভীরভাবে শৈলীর দিকে তাকিয়ে আবারও বলল, তুই কেন এইভাবে জেনে শুনে বিষ পান করতে চাস বলতো? শৈলীর সচকিত দৃষ্টি ফেলে হতবাক হয়ে যায়। হ্যাঁ, আমি মানে? নিশান দীর্ঘশ্বাস ফেলল, এরপর সময় নিয়ে বাঁকা হেসে বরাবরের মতো মানের উত্তরে দিল না। কিছু না, বাদ দে। কিছু অনুভূতি এত জটিল হয় যে কি বলি আর কি করি তা নিজের কাছেও পরিষ্কার হয় না। তোকে আর কি বোঝাবো, এই মানের জবাব আমি নিজে জানি না। শৈলী অবাক চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। এই জটিল মানুষ যে অঙ্কের থেকেও জটিল, এই মানুষটাকে কি কেউ কখনো বুঝতে পারবে না? কেউ কি নেই যে এই মানুষটার জটিলতা বুঝতে পারবে? প্রশ্ন রয়ে যায় শৈলীর কোমল মনে। অঙ্কের জটিলতা তো ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়, কিন্তু নিশান নামক এই পুরুষের জটিলতা কিভাবে সমাধান হবে? নিশান এবার চলে যেতে উদ্যত হয়। শেষবারের মতো যাওয়ার আগে নরম কণ্ঠে বলল, কখনো কখনো কিছু অনুভূতি প্রকাশ করে দুর্বল হওয়ার চেয়ে নীরব হয়ে দূর থেকে অনুভব করাটা অনেক বেশি স্বস্তি দেয়। বাড়িতে নিশান এবং রাশেদা তালুকদারের পর যদি কেউ বা কারা শৈলীকে নিঃশর্তভাবে আপন করে নিতে পারে, তারা হলো শৈলীর ফুফাতো দু বোন রিমি এবং মিমি। তারা দুজনই শৈলীকে খুব ভালোবাসে। শীতের বিকেলের মিষ্টি আলোয় তিন বোন গোল হয়ে বসেছে তালুকদার নিড়ের পেছনের বাগানে। চারপাশে ছোট ছোট ফুলের গাছ, সবুজ পাতায় ছাওয়া ঝোপঝাড়, আর একটু দূরে পুরনো আম গাছের ছায়া। সব মিলিয়ে জায়গাটা যেন ওদের আপন এক শান্তির রাজ্য। প্রতি শুক্রবার বিকেলে এভাবে একসঙ্গে সময় কাটানো ওদের নিয়ম হয়ে গেছে। রিমি এবং মিমি দুজনই শৈলীর থেকে 2 বছরের ছোট। তারা এসএসসি দিয়ে কলেজে অ্যাডমিট হয়েছে। প্রতি শুক্রবারের মতো আজও তারা মেতে উঠেছে নানা গল্প নিয়ে। মিমি হাত নেড়ে বলল, শৈলী আপু, তুমি জানো আমাদের কলেজে এক স্যার আছেন,
তিনি এত কড়া যে পুরো ব্যাচ তাকে হিটলার স্যার বলে ডাকে। রিমি সঙ্গে সঙ্গে হেসে উঠে যোগ করলো, আরে শুধু হিটলার না, খাটাস একটা। আর উনি তো আমাদের দিকে তাকাই না, যেন আমরা অক্সিজেন নষ্ট করছে। তোমরা কোন দিন সিরিয়াস থাকবে? কলেজে ভর্তি হয়েছো মাত্র, অথচ গল্পের শেষ নেই। আরে আপু, কলেজ লাইফ মানেই তো মজা। আর তুমিও তো আমাদের সঙ্গে বসে গল্প করছো, তার মানে আমরাও তোমাকে টানতে পারছি, তাই না? শৈলী হাসলো। ওদের এই ছোট ছোট আনন্দগুলো ওর কাছে খুব মূল্যবান। সারাদিনের দম বন্ধ করা পরিবেশের মাঝে এই দুই বোনই যেন তার অক্সিজেন। রাশিদা তালুকদারের পরই তো শৈলীকে নিঃস্বার্থভাবে ভালোবেসে আপন করে নিতে পারে এই দুই বোন, রিমি আর মিমি। মিমি হঠাৎ করেই একটু কৌতূহলী হয়ে বলল, শৈলী আপু, নিশান ভাই কোথায়? সেই যে সকালে বেরোতে দেখলাম, এখনো কোনো দর্শন পেলাম না যে। শৈলী অন্যমনস্ক হলো। সে কেন? এই বাড়ির কেউই জানে না যে এই শুক্রবারেও নিশান কেন বাড়ি থেকে উধাও হয়ে আছে। সেদিন রাশিদা তালুকদারের কঠোর নির্দেশে নিশান আর শৈলীকে বাড়ি থেকে বের করা নিয়ে প্রশ্ন তোলেনি। তবে তার তীক্ষ্ণ নজরে বন্দি আছে শৈলী। ভয়টা এখানেই। শৈলী এক মুহূর্ত চুপ করে থেকে মাটির দিকে তাকালো। নিশান কোথায় গেছে সেটাই তো কেউ জানে না। সকাল থেকে সে নেই। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো, তবুও কোনো খোঁজ নেই। এমনটা সচরাচর হয় না। রাশিদা তালুকদারও সকাল থেকে অদ্ভুত রকমের শান্ত, কিন্তু শৈলী জানে এই শান্ত ভাবের আড়ালে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। রিমি কৌতূহলী গলায় বলল, আজকাল নিশান ভাই কেমন যেন, বুঝলি রে রিমি? ওনাকে আমার কিছুটা রহস্যময় মনে হয়, তাই না? আরে না, নিশান ভাই তো সবসময় সিরিয়াস, তবে আজকাল একটু বেশি গম্ভীর মনে হয়। শৈলী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, নিশান আসলেই বদলাচ্ছে, কিন্তু কেন? এই বদলানোর পেছনে কোনো কারণ কি আছে? নাকি সে কিছু এমন জানে যা অন্য কেউ জানে না? তার নিজের ভেতরেও একটা আশঙ্কা দানা বাঁধছে। নিশানের এই অনুপস্থিতি কি কোনো নতুন ঝড়ের ইঙ্গিত? সন্ধ্যা নেমে এসেছে তালুকদার নিড়ে। বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা বিশাল গাছগুলো অন্ধকারে আরো রহস্যময় হয়ে উঠেছে। পাতার ফাঁক গলে আসা হলুদাভ স্ট্রিট লাইটের আলোয় উঠোনটা আবছা ঝলমল করছে। দূরে কোথাও নামাজের আজান ভেসে আসছে, সাথে হালকা শীতল বাতাস বইছে। জানালার পর্দা আলতো দুলে উঠছে বাতাসের স্পর্শে। শৈলী নিজের ঘরের নরম বিছানায় শুয়ে উপন্যাসের পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে। হাতের মধ্যে ধরা বইটার গল্প একরকম হলেও তার ভাবনা যেন অন্য কোনো একটা জগতে আটকে আছে। একবার সে বইয়ের লাইন পড়ছে, পরমুহূর্তেই নিজের চিন্তায় হারিয়ে যাচ্ছে। আজ সারাদিনের ঘটনাগুলো যেন ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নিশান সকাল থেকে কোথায় সেটা নিয়ে তার মনে একটা চাপা উদ্বেগ রয়ে গেছে। যদিও সে নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করছে, বড় ছেলে নিশ্চয়ই কোনো জরুরি কাজে বেরিয়েছে। এমনিতেও তো সেই মানুষ নিজের কোনো কিছু কৈফিয়ত কাউকে দিতে পছন্দ করেন না। তবুও মন থেকে চিন্তাটা সরাতে পারছে না শৈলী। হঠাৎ করে ঘরের বাইরে পায়ের শব্দ কানে এলো। কেউটা কি নিশান? শৈলী অজান্তেই বুকের মাঝে চাপা উত্তেজনা টের পেল। সে বইটা বন্ধ করে পাশে রেখে উঠে বসলো। কান পেতে শুনতে লাগলো। দরজার বাইরে কে আছে? শৈলী দরজার দিকে তাকিয়ে আছে, কিন্তু ভেতরে আসা ব্যক্তির পরিচয় বুঝতে পেরে দ্রুত উঠে বসে সম্মান জানালো। নিশানের বাবা নাসিরুল তালুকদার, তালুকদার নিড়ের কর্তা, শৈলীর বড় আব্বু। গাম্ভীর্য আর দৃঢ়তার এক অপরিহার্য প্রতিমূর্তি। তার চলাফেরা সবসময় স্থির ও নিয়ন্ত্রিত। চোখে এক ধরনের গভীরতা, যেন কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। আজও তার পরনে ধোপদুরস্ত সাদা পাঞ্জাবি পায়জামা, কাঁধে একপাশে রাখা বাদামি রঙের শাল। তিনি ঘরে ঢুকে শৈলীর দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। সেই দৃষ্টিতে কোনো কঠোরতা নেই, বরং অদ্ভুত এক মিশ্র অনুভূতি। একাধারে স্নেহ, অভিমান, আবার কোথাও যেন শাসনের ছায়া। শৈলী অভ্যস্ত ছিল তার এই চাহনি দেখে নীরব হয়ে যাওয়ায়। এখনো উপন্যাস পড়ছিস? নাসিরুল তালুকদারের কণ্ঠ ভারী, তবুও শৈলী তাতে মৃদু উষ্ণতার আভাস খুঁজে পেল। জি বড় আপু। মাথা নিচু করে নম্রভাবে বলল শৈলী। নাসিরুল দরজা খানিক চাপিয়ে ধীরে ধীরে বিছানার পাশে রাখা চেয়ারে বসলেন। তারপর শৈলীর দিকে তাকিয়ে বললেন, তোর সঙ্গে একটু কথা আছে। শৈলী মাথা নেড়ে হাঁটু মুড়ে বসল। নাসিরুল তালুকদার এক মুহূর্ত নীরব রইলেন।
তারপর যেন কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে শৈলীর দিকে তাকালেন। তার গভীর চোখের দৃষ্টিতে অদ্ভুত এক স্নেহ, অনুশোচনা আর এক রাশ অব্যক্ত কথা। তিনি ধীরে ধীরে হাত বাড়িয়ে শৈলীর মাথায় রাখলেন, তারপর খুব নিচু গলায় বললেন, হাসরের ময়দানে আমায় ক্ষমা করিস। শৈলী চমকে তাকিয়ে চোখ বড় করল। নাসিরুল ফের বললেন, আমি জানি তুই কষ্ট পাস, তোর প্রতি অনেক অন্যায় হয়, আর আমি চাইলেও কিছু করতে পারি না। শৈলী বিস্ময়ে তার বড় আব্বুর দিকে তাকিয়ে রইল। এই শক্তপোক্ত মানুষটা, যিনি পুরো তালুকদার পরিবার সামলান, আজ তার কণ্ঠে স্পষ্ট দুঃখ আর অপরাধ বোধ। এমনিতেও শৈলী জানে যে নাসিরুল তাকে খুব ভালোবাসে, কিন্তু খাদিজা তালুকদারের কঠোর অভিব্যক্তি তাকেও মাঝে মাঝে দমিয়ে দেয়। আমি কখনো চাইনি তোকে কেউ অবহেলা করুক, এই বাড়িতে থাকা নিয়ে প্রশ্ন তুলুক। দীর্ঘশ্বাস ফেললেন নাসিরুল। কিন্তু সবকিছু তো আমার হাতে নেই। শৈলী জানে সবকিছু বলতে তিনি কাকে বোঝাচ্ছেন। এই পরিবারের একচ্ছত্র ক্ষমতা যে খাদিজা তালুকদারের হাতে, তা নতুন কিছু নয়। নাসিরুল তালুকদার এবার শৈলীর কাঁধে হাত রেখে গলা আরো নরম করলেন। আজ তোর মায়ের জায়গায় যদি আমার বউ থাকতো, তাহলে কি এমন হতো রে? আমি জানি না আর কতদিন তোকে এসব সহ্য করতে হবে, কিন্তু আমি চাই খুব তাড়াতাড়ি যেন তোর একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যায়। আমি তোর জন্য কিছু করতে পারি না, এই কষ্ট আমাকেও পোড়ায়, কিন্তু মনে রাখিস, একদিন সব ঠিক হয়ে যাবে, অবশ্যই ঠিক হবে। শৈলীর গলা শুকিয়ে এলো। নাসিরুল তালুকদার তার সাথে খারাপ আচরণ না করলেও কখনো এমন কথা বলেনি আগে। সে কিছু বলতে গিয়েও পারল না, শুধু নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে বড় আব্বুর হাতের স্পর্শ অনুভব করলো, যে স্পর্শে ছিল একসঙ্গে না বলা হাজারো স্নেহের আশ্বাস। মিমি বিছানায় উপুর হয়ে শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়েছে, চোখে মুখে একরাশ আবেগ। নিশানের ছবিটা সে যতবারই দেখুক, ততবারই একটা অদ্ভুত অনুভূতি কাজ করে তার ভেতর। ফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে মিমি বলল, নিশান ভাই, আপনি জানেন না তাই না, কেউ একজন লুকিয়ে লুকিয়ে আপনাকে ভালোবাসে। একটা চাপা শ্বাস বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। কেন জানি না, আপনি যখন গম্ভীর হয়ে থাকেন তখন আরো বেশি ভালো লাগে। হাসলে তো মনে হয় পুরো দুনিয়া থমকে গেছে। মিমি ফিসফিস করে বলল, যেন নিশান শুনতে পেলে বিপদ হয়ে যাবে। সে এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করলো। মিমি একবার ফোনের স্ক্রিনে তাকায়, একবার আয়নায়। চোখ বড় বড় করে নিজের চেহারা দেখলো, তারপর নিশানের ছবির দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা নিশান ভাই, আপনি যদি জানতেন কেউ একজন আপনাকে লুকিয়ে ভালোবাসে, তাহলে কি করতেন? একবারও আমার দিকে তাকাতেন? সে গাল ফুলিয়ে একটু ভাবলো, তারপর আবার নিজের গালে হাত রেখে বলে উঠল, উফ, এইভাবে তাকালে তো হার্টবিট বেড়ে যায়। আপনি কি জানেন আপনার চেহারা একটা ক্রাশ খাওয়ানোর মতো ব্যাপার আছে? একেবারে হ্যান্ডসাম। হঠাৎ মিমি মুখ বাঁকিয়ে বলল, কিন্তু না, আপনি তো আমার দিকে তাকাবেনই না। শৈলী আপুকে নিয়ে এত ব্যস্ত থাকেন যেন দুনিয়ার কেউ নেই। একবার আমার দিকেও তাকিয়ে দেখুন না নিশান ভাই, আমি দেখতে কি খুব একটা খারাপ? হ্যাঁ। খপ করে বালিশটা বুকে জড়িয়ে ধরে উল্টে শুয়ে মিমি বলল, একদিন ঠিকই তাকাবেন, আমি এমন কিছু করব, এমন কিছু হব, আপনি বাধ্য হবেন আমাকে দেখতে। আবার ফোনটা তুলে নিয়ে ছবির উপর আঙুল ঘুরিয়ে বলল, আপনার গম্ভীর ভাবটাও মেনে নেব, আপনার রাগটাও মেনে নেব, কিন্তু আপনি যদি কাউকে পছন্দ করে ফেলেন তখন? এক সেকেন্ড চুপ থেকে মিমি চোখ ছোট করে বলল, না, সেটা হতে দেওয়া যাবে না নিশান ভাই, আপনি শুধুই আমার। একটু লাফিয়ে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো মিমি, নিজের চুল ঠিক করলো, তারপর দুই গালে হাত দিয়ে বলল, তাহলে কাল থেকে নতুন মিশন। নিশান ভাইকে কিভাবে ইমপ্রেস করা যায় সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। একটা দুষ্ট হাসি ফুটলো মিমির মুখে। মিমি তালুকদার, গেট রেডি, তোমার লাভ স্টোরি শুরু হতে যাচ্ছে। মিমি যে গত 3 বছর ধরে নিশানকে ভালোবাসে, এটা সে ছাড়া আর কেউ জানে না। মূলত নিশান হলো মিমির কিশোর বয়সের আবেগ। মিমির মধ্যে যে অস্থিরতা এবং আবেগের ঝড় চলছে তা খুবই স্পষ্ট। নিশানকে সে যে 3 বছর ধরে ভালোবাসে, কিন্তু নিশান তাকে শুধুই ছোট বোনের মতো দেখে। এটা মিমির জন্য সত্যি জটিল। তার আবেগের এই দ্বন্দ্ব গল্পে একটি বড় মোড় আনলেও আনতে পারে। নাসিরুল তালুকদার ঘর থেকে বেরিয়ে যেতেই
শৈলী ধীর পায়ে বিছানা ছেড়ে নামলো। তার মনে এমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। বড় আব্বুর চোখের সেই স্নেহ মাখা দৃষ্টি, খাদিজা তালুকদারের ব্যবহারের জন্য তার ক্ষমা চাওয়া, এসব যেন কিছুটা অবিশ্বাস্য লাগছে। কপালের ভাঁজ খুলতে না খুলতেই সে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আলতো পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। চোখে মুখে এখনো দিনের ক্লান্তির ছাপ। ট্যাপ খুলে 2 হাতে পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল। ঠান্ডা পানি গাল বেয়ে নামতে থাকলো। শৈলী এক মুহূর্ত চোখ বন্ধ করে রইল। নিজেকে একটু শক্ত করতে হবে। গভীর নিঃশ্বাস ফেলে মুখের পানি মুছে আয়নার দিকে তাকালো। আয়নার মধ্যে সে যেন আরেকটা শৈলীকে দেখলো, একটা ক্লান্ত, একা, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্করভাবে শক্ত হতে থাকা শৈলী। সবকিছু হয়ে যাবে। নিজেকেই আশ্বস্ত করলো সে, যদিও কথাটার ভরসা তার নিজের কাছেই কম লাগছে। সদর দরজার কলিং বেলের শব্দে পুরো বাড়ি খানিক নীরব হয়ে গেল। মিমি তখনও ফোনের স্ক্রিনে নিশানের ছবির দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ বেলের শব্দে চঞ্চল হয়ে উঠল। নিজেকেই প্রশ্ন করলো সে, কিন্তু হঠাৎ নিশানের আসার কথা মনে পড়তে অপেক্ষা না করেই বিছানা থেকে লাফ দিয়ে উঠল মিমি। নিঃশব্দে দরজার কাছে যাওয়ার বদলে একেবারে ছোটখাটো দৌড় শুরু করলো সে। সিঁড়ির কয়েক ধাপ একসাথে পেরিয়ে দ্রুত নিচে নামতে থাকলো। তার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। নিশান হবে নাকি? নিচে নেমে প্রায় নিঃশ্বাস আটকে দরজার হাতল ধরে দ্রুত টেনে খুলে ফেলল মিমি। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তার হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। নিশান ক্লান্তি মাখা মুখটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মিমি দরজা খুলেই মুখ ভরা হাসি নিয়ে বলল, নিশান ভাই, এত রাতে এলেন? জানেন, আমি ভাবছিলামই যে আজ আপনি আসবেন না। কিন্তু নিশানের মুখের ভাব একটু পরিবর্তন হলো না। তার ভুরু কুঁচকে রইল, চোখে যেন খানিক অস্বস্তি। নিশান ভেবেছিল প্রতিদিনের মতো শৈলী দরজা খুলবে। দীর্ঘশ্বাস ফেলে কোনো উত্তর না দিয়ে সে ভিতরে ঢুকতে থাকলো। কিন্তু মিমির চোখ চকচক করছিল। আজ অনেকদিন পর নিশান ভাইকে এত কাছে থেকে দেখছে, তাও শুধু তার দরজা খোলার অপেক্ষাই ছিল যেন। নিশান ভেতরে ঢুকতে মিমি দরজা বন্ধ করে তার পাশে পাশে হাঁটতে লাগলো। চোখে যেন খেলা করছে দুষ্টু উচ্ছ্বাস। তবে নিশানের মুখের গাম্ভীর্য একটুও কমল না। কি ব্যাপার নিশান ভাই, আজ এত দেরি হলো কেন? মিমি কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলো। নিশান জবাব দিল না, শুধু হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে নীরব রইল। মিমি থোড়াই কেয়ার করে আবার বলল, আপনাকে আজ বাসায় আসতে দেখে ভালো লাগছে। জানেন, আজ বিকেলে আমরা 3 বোন মিলে কত গল্প করলাম। আপনি থাকলে আরো ভালো হতো। নিশান এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন কিছু শোনেনি। তবে তার চোখে আশেপাশে একবার ঘুরে নিল। মিমি খানিকটা হতাশ হয়ে বলল, আপনি এমন চুপচাপ কেন? নাকি মুড অফ? নিশান এবারও কিছু বলল না, কেবল তার চোয়াল শক্ত হলো একটু। মিমি ঠোঁটের কোণে হাসি খেলল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি খেয়েছেন? চাইলে কিছু এনে দিতে পারি। নিশান হালকা মাথা নাড়িয়ে বলল, না, লাগবে না। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিজের ঘরের দিকে হাঁটা দিল। মিমি চুপচাপ তাকিয়ে থাকলো, চোখে একরকম জেদ। নিশান ভাই হয়তো বুঝতেও পারে না সে কতটা আগ্রহ নিয়ে প্রতিদিন তাকে নিয়ে ভাবে। মিমি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিশানের ঘরের দরজার দিকে তাকালো। তারপর হঠাৎ যেন মাথায় একটা বুদ্ধি এলো। চটপট পায়ের নুপুর বাজিয়ে রান্নাঘরের দিকে ছুটল। নিজের মুখে না বললেও নিশান ভাই পানি খাবে না, এটা কি হয়? নিজেকেই বলল মিমি, ঠোঁটে হাসির ঝিলিক। রান্নাঘরে গিয়ে দ্রুত একটা গ্লাসে পানি ঢাললো। তারপর নিজের অভ্যাস অনুযায়ী একটু আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো। পানির গ্লাস হাতে নিয়ে নিশানের ঘরের দিকে এগোতেই মনে মনে কেমন একটা রোমাঞ্চ কাজ করলো। কিন্তু দরজার সামনে গিয়ে একটু ইতস্তত করলো। নিশান কি বিরক্ত হবে? এক মুহূর্ত ভাবলো, তারপর নিজেই নিজেকে বোঝালো, আমি তো কেবল পানি দিতে এসেছি, এটা এত ভাবার কি আছে? অবশেষে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে নিশান ভুরু কুঁচকালো। কে জানে কে কড়া নেড়েছে। তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে নিশান বলল, কে? আপনার জন্য পানি এনেছি, খাবেন তো? ভেতর থেকে কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। তারপর নিশান দরজা খুলে একপাশে দাঁড়িয়ে রইল। চোখে মুখে সেই চিরচেনা
নির্লিপ্ত অভিব্যক্তি। মিমি এগিয়ে গিয়ে পানির গ্লাস এগিয়ে দিল, কিন্তু নিশান কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করলো। এরপর গ্লাসটা মিমির দিকে বাড়িয়ে দিয়ে সৌজন্যের হাসি হেসে বলল, ধন্যবাদ, এবার যা। মিমি একটু হতাশ হলো। নিশান তাকে ঘরে ঢুকতেও বলল না, এভাবে দরজায় দাঁড়িয়েই। তবে আবেগের বয়সে থাকা মিমি চটপট হাসি মুখে বলল, আচ্ছা, কিন্তু আপনাকে একটু বেশি ক্লান্ত দেখাচ্ছে। আপনি ঠিক আছেন তো? নিশান এক মুহূর্ত মিমির দিকে তাকিয়ে থাকলো, তারপর সংক্ষিপ্ত স্বরে বলল, ঠিক আছে, তুই যা, খাবার টেবিলে পরে দেখা হবে। তারপর আর কিছু না বলে দরজা বন্ধ করে দিল। মিমি দরজার সামনে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তার চঞ্চল চোখের গভীরে আজ একটুখানি দুঃখ খেলা করলো। এত সহজে দরজা বন্ধ হয়ে গেল? নিশান ভাই কি একটুও বোঝে না, নাকি বুঝেও ইচ্ছে করে এড়িয়ে চলছে? রাত কিছুটা বেড়ে গিয়েছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চারপাশ। আকাশে কিছুটা মেঘ জমেছে আর বাতাসে ঠান্ডা শীতলতা। বাড়ির প্রতিটি কোণায় একটা নীরবতা ছড়িয়ে পড়েছে, যেন সময় থেমে গেছে। শুধুমাত্র বাইরের শিমুল গাছের পাতা যেন নরমভাবে বাতাসে মৃদু ঝরে পড়ছে। রাতের আধারে জানালার কাছে উজ্জ্বল আলো এসে পড়ছে, কিন্তু ভেতরে ছিল একটা চাপা নিঃশব্দতা। শৈলী চোখের কোণে কিছুটা অশ্রু জমিয়ে ধীর পায়ে বাবার রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তার মন ছিল ভারাক্রান্ত, চোখে অদৃশ্য এক কষ্টের ছায়া। বাবার প্যারালাইজড অবস্থা তাকে প্রতিদিনই কষ্ট দেয়, কিন্তু তারপরও সে বাবার কাছে যায়। যতটুকু সময় পায় তাকে সঙ্গে রাখে। রুমে ঢুকতে শৈলী শরীফুল তালুকদারের বিছানার পাশে দাঁড়িয়ে তার মুখের দিকে এক পলক তাকালো। চোখ বুজে আছেন শরীফুল, কিন্তু গায়ের পাতলা চাদরটি তার শরীরের উপর অতি যত্ন সহকারে রাখা। শৈলী খুব আস্তে ধীরে এক হাত দিয়ে বাবার হাতে হাত রাখলো, যেন তার কোনো কষ্ট না হয়। বাবার পেশি শিথিল, এক সময়ের শক্তিশালী মানুষ এখন শয্যাশায়ী। শৈলী একটু নেমে গিয়ে বাবার কপালে এক চুমু দিল, তারপর তার হাতটি আর শক্ত করে ধরে রাখলো। চোখে জমানো অশ্রু একে একে গাল বেয়ে পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করলো না, কিছুই বলল না। শুধু বাবার পাশে দাঁড়িয়ে তার সঙ্গী হতে চাইলো, যেন কিছুটা শান্তি পায়। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর শৈলী মাথা ঠেকিয়ে দিল শরীফুলের হাতের ওপর। ক্লান্ত কণ্ঠে ধীর গলায় বলল, তুমি সুস্থ থাকলে কি হতো বাবা? তোমার কণ্ঠটা শুনতে পেলে কি আমি সব কষ্ট ভুলে যেতাম না? একটু মাথায় হাত বুলিয়ে দিলে কি খুব ক্ষতি হতো? আমার যে ভালো লাগে না, বিশ্বাস করো, তুমি এখানে না থাকলে আমি কবেই চলে যেতাম। যেদিকে দু চোখ যায় সেদিকেই যেতাম, কোনো পিছু টান নেই, কেউ নেই আমার। বাঁচতে ইচ্ছে করে না বাবা। শৈলী ধীরে ধীরে কথাগুলো বলছে, যেন দীর্ঘদিনের জমে থাকা ব্যথাগুলো একে একে বেরিয়ে আসছে। তার কণ্ঠে অনেকটা ভাঙন, এক ধরনের নিঃসঙ্গতা আর একাকিত্বের প্রতিধ্বনি। শরীফুল চুপচাপ শুয়ে, চোখে কোনো আলো নেই, শুধু শৈলীর অসহায়ত্বের মাঝে হারিয়ে যাওয়ার মতো এক মৃদু সান্ত্বনা দেওয়ার চেষ্টা। শৈলী আবার মাথা তুলে বাবার অসাড় হাতটি একটু শক্ত করে ধরে রাখে। সেও জানে তার বাবার কাছে কোনো উত্তর নেই। শরীফুল এখন নিজের শরীরের মধ্যে আটকে গেছে, কিছুই করতে পারে না, কিন্তু তার পাশেই শৈলী যেন তার জন্য বেঁচে থাকার শেষ লড়াই করছে। শৈলী চোখের অশ্রু মুছল, আবার বাবার কাছে নতমস্তক হয়ে বসলো। ভেবেছিল হয়তো একদিন এই কষ্টগুলো কেটে যাবে, কিন্তু যখন সেটা মনে আসে না, তখন এসব অশ্রু আর কথা যেন সঙ্গী হয়ে থাকে। তুমি যদি ভালো থাকতে বাবা, তখন আমি জানতাম সব কিছু ঠিক হয়ে যাবে। বলতে বলতেই সজোরে কেঁদে উঠল শৈলী। শৈলীর কান্নার আওয়াজ শোনার সাথে সাথে পুরো ঘর যেন নিস্তব্ধ হয়ে গেল। তার বুক ফেটে যাওয়া কষ্টের চিহ্নগুলো, যে যন্ত্রণা সে কতদিন ধরে বুকে লুকিয়ে রেখেছিল, তা বেরিয়ে আসছিল একে একে। শরীফুলের নিস্তেজ হাতের নিচে শৈলীর মাথা ঠেকে থাকলেও তিনি কিছুই করতে পারছিলেন না। শৈলী নিজেকে একা একা অনুভব করছিল, যেন পৃথিবী তাকে একা ছেড়ে দিয়েছে, আর কোনো পথ নেই তার সামনে। শৈলী কান্নায় ডুবে আছে, তার অশ্রু যেন থামছিল না। হঠাৎ পেছন থেকে একটি হাত তার কাঁধে পড়ল, আর একটুখানি চাপ অনুভব করলো শৈলী। অবচেতন মনে সে ঘাড়টুকু সামান্য উঁচু করে ধরল, জানলো এটা রাশিদা তালুকদারের হাত।
রাশিদা তালুকদারের চাপা শক্ত হাতটা এক মুহূর্তের জন্য শৈলীর শ্বাসে শান্তির সুর তুলে দিল। শৈলী মাথা না তুলেই ফিসফিস করে বলল, মামুনি। রাশিদা তালুকদারের কণ্ঠে মৃদু কিন্তু দৃঢ় শাসন ছিল, তবে গভীর কিছু যেন এক প্রকার শুশ্রূষা ছিল। তিনি মৃদু এক শ্বাস ফেলে বললেন, আমার ভাইটার কাছে এভাবে কাঁদিস না শৈলী, সহ্য করতে পারবে না। যেভাবে আছে সেভাবেই বাঁচতে দে একটু, নইলে তোর অবস্থা দেখে জীবনের শক্তিটাও হারিয়ে ফেলবে রে। শৈলী ধীরে ধীরে মাথা উঁচু করলো। রাশিদার হাতের চাপটা আরো শক্ত হতে শুরু করলো। চল শৈলী, খেতে চল। ডাইনিং টেবিলে সবাই বসে পড়ছে। খাদিজা তালুকদারের মন মেজাজ এখনো চটে আছে। যে করেই হোক শৈলীকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে, আর এই পরিকল্পনা সফল করতে সে যে কোনো কিছু করতে রাজি। নাসিরুল তালুকদার অফিসের কিছু ফাইল দেখছেন। রিমি এবং মিমি প্লেটে গোছাতে ব্যস্ত। একটু পরে নিশান ধীর গতিতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলো। তার চোখে কিছুটা ধূসরতা এবং চিন্তা ভাবনার ছাপ ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছুটা নীরব শান্তিতে ফিরে এসেছে। তার পা টেবিলের দিকে এগিয়ে চলল এবং একে একে পরিবারের অন্য সদস্যদের পাশে গিয়ে বসলো। নিশানকে দেখে নাসিরুল দৃঢ় কণ্ঠে বললেন, কোথায় ছিলে সারাদিন? নিশান বাবার দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফ্যাক্টরির কিছু কাজ ছিল, ধানমন্ডির পুরনো ফ্যাক্টরিটা দেখতে গিয়েছিলাম। কি দেখলে? বুঝেছো কিছু? যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিটা বন্ধ করা দরকার। এই কোম্পানি গত 2 বছর ধরে শুধু লোকসানে আছে। নাসিরুল তালুকদার কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন। তার চোখে চিন্তার রেখা, যেন তিনি ফ্যাক্টরির ভবিষ্যৎ নিয়ে আরো গভীরভাবে ভাবছেন। তারপর ধীরে ধীরে তিনি কপালের ঘাম মুছে বললেন, আমি জানি, তবে ওটা বন্ধ করা সহজ নয়, অনেক কিছু জড়িত। কিন্তু তুমি ঠিক বলছো, আমাদের এই লোকসান চলতে দেওয়া উচিত নয়। নিশান একটু নীরব থেকে মাথা হেলিয়ে বলল, আমি শুধু একটু বলতে চাই যে সময় নষ্ট করা আর কিছুই না। যদি আমাদের হাতে সময় থাকে তবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ওখানকার কাজ ভালো লাগেনি আমার, তোর ম্যানেজারও সুবিধার না। নাসিরুল আবার মাথা নেড়ে বললেন, বুঝেছি, তবে এই সিদ্ধান্তটা একসাথে নিতে হবে। আমাদের অনেক কিছু দেখার আছে, আর কিছুদিন পর্যবেক্ষণ করি, তারপর সিদ্ধান্ত নেব। খাদিজা তালুকদারের মুখে একটু শূন্যতা ফুটে উঠল, তবে তিনি কিছু বললেন না। সে শুধু সবার কথাবার্তা শুনছেন এবং নিজের মনস্থির করছিল কিভাবে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। রিমি প্লেট গুছিয়ে সবার জায়গায় রেখে দিল। কিছুক্ষণ পর রাশিদা শৈলীকে নিয়ে নিচে নামতে শুরু করলো। নিশান আর চোখে একবার সেটা দেখে নিজের প্লেট এগিয়ে নিল। রাশিদা শৈলীকে নিজের পাশে বসালো। এদিকে মিমি এসে ধপ করে নিশানের পাশে বসে পড়ল। নিশান ভুরু কুঁচকালো, তবে বলল না কিছুই। শৈলীও মাথা উঠিয়ে এক পলক নিশানকে দেখল। রাত গভীর হয়ে এসেছে, আকাশে ছড়িয়ে আছে নক্ষত্রের মৃদু আলো, তবে চারপাশে কিছুটা শুনশান নীরবতা বিরাজ করছে। বাতাসে ঠান্ডা এক অনুভূতি, যেন রাতে কিছু একটা ঘটে যাবে। বাড়ির জানালাগুলো বন্ধ, ঘরের আলো কমিয়ে আসতে থাকে। শৈলী নিজেকে আরেকটু একাকী অনুভব করছে। রাতের এই নিস্তব্ধতা যেন তার মনকে আরো ভারী করে তুলেছে। বাড়ির ভেতরে অল্প কিছু নরম আলো এসে পড়েছে। পেছনে কোথাও দূরে রাতের সিটি লাইটের ঝলকানি দেখা যাচ্ছে, কিন্তু ঘর থেকে এসব কিছুই যেন হারিয়ে গেছে। শুধু শৈলীর হৃদয়ের মধ্যে কিছু অজানা কষ্ট আর শঙ্কা ভর করেছে। অন্যদিকে বাড়ির অন্যরা নিজেদের মতো আছে। রিমি চুপচাপ পড়াশোনা করছে, খাদিজা তালুকদার ঘরের মধ্যে হাঁটছে, আবার মিমি হয়তো নিজের মনে কিছু ভাবছে। কিন্তু সবাই জানে রাতের এই গভীরতায় কিছু একটা অদৃশ্য চাপ যেন বাড়ির এক একটি কোণে ফেলে দিয়েছে এক অদ্ভুত শীতলতা। নিশানও নিঃশব্দে নিজের ঘরের দিকে রওনা হয়ে গিয়েছে। তার চোখে তীব্র একটা দৃষ্টি, যেন সে কিছু একটা ভাবছে, বা হয়তো তার মন এক জায়গায় আটকে আছে। তবে বাইরে চলমান রাতের অন্ধকারে তাকে এক মুহূর্তের জন্য যেন শান্তি পাচ্ছিল না। সবকিছুই যেন থমকে গিয়েছে, আর রাতের এই গভীরতা এক এক করে সবাইকে তাদের নিজস্ব দুনিয়ায় নিয়ে যাচ্ছে। শৈলী শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছিল, চোখ একদম নিশ্চল স্থির। হঠাৎ বালিশের পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা অল্প শব্দে বেজে উঠল।
নোটিফিকেশনের টোন শুনে শৈলী ফোনটা এনে চোখের সামনে ধরলো। একটা মেসেজ এসেছে। ভুরু কুচকালো সে। মেসেজের জায়গায় চাপ দিতেই আননোন নাম্বার থেকে আসা এক মেসেজ ভেসে উঠল। স্ক্রিনে জ্বলে ওঠে একটা লাইন। উল্টো পাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু ঘুমালে ভালো হয়। চোখ বড় করে তাকালো শৈলী। আননোন নাম্বারটা ভালো করে দেখলো। এই নাম্বার একেবারেই অচেনা, কখনোই দেখেনি আগে। কার নাম্বার হতে পারে? আর শৈলীকে এমন মেসেজ দিলই বা কেন? কিছুক্ষণ চিন্তা করে ভুল করে এসেছে ভেবে শৈলী ফোনটা রাখতে না রাখতেই আবারও আরেকটা শব্দের ঝংকারে ফোনটা বেজে উঠল। এবারও চমকে তাকালো সে। তবে এবার এটা মেসেজ নয়, কেউ কল করেছে। ফোনটা আবারও চোখের সামনে ধরতেই ভেসে উঠল নিশান ভাই। শৈলী এবার তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। এত রাতে নিশানের কল পাওয়াটা মোটেই স্বাভাবিক নয়। একটা ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে শৈলী কলটা ধরলো। কিছু বলতে যাওয়ার আগেই ওপাশ থেকে গম্ভীর পরিচিত সেই পুরুষালী কণ্ঠে আদেশ ভেসে এলো। দুটো শাল নিয়ে 5 মিনিটের মধ্যে ছাদে আসবে। কথার অবাধ্য হলে আমি গিয়ে তোকে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। নিশানের ভয়ানক হুমকির তোপে তড়িঘড়ি করে বিছানা ছাড়ল শৈলী। সমুদ্রের ঢেউয়ের ন্যায় ভেসে থাকা চুলগুলো এক হাতে পেঁচাতে পেঁচাতেই আশেপাশে তাকিয়ে গুছিয়ে রাখা নিজের শালটা খুঁজল। এই কনকনে ঠান্ডায় মেরুন রঙের সেই শালটায় তার একমাত্র অবলম্বন। সারি সারি বই গুচ্ছিত টেবিলের সামনে থাকা চেয়ারে ভাঁজ করে রাখা শালটা দেখেই শৈলী চুল খোপা করে ফেলল। দ্রুত শাল পেঁচিয়ে এগিয়ে গেল আলমারির দিকে। আলমারির দরজা খুলে ভেতরে হাত বাড়িয়ে দিল সে। ঠান্ডা রাতের শীতে শরীর একটু কুঁকড়ে আসছিল, কিন্তু নিশানের আদেশ তাকে বসে থাকার সুযোগ দিল না। একের পর এক শালে হাত বোলাতে লাগলো শৈলী। মেরুন রঙের উলের শালটা তো নিজের জন্য নিয়ে নিয়েছে, এখন নিশানের জন্য একটা ভালো শাল দরকার। তবে শৈলী জানে নিশান কোনো বাহারি বা নরম শাল পছন্দ করবে না, কেবল একরঙা ভারী কিছু হলেই চলবে। মানুষটাই তো একরঙা। খুঁজতে খুঁজতে এক কোনায় রাখা কালো রঙের উলের শালটা চোখে পড়ল। নিশান একবার এটা নিয়ে গিয়েছিল, কিন্তু পরে কোথাও রেখে ভুলে গিয়েছিল। শৈলী দেখে সেটা আবার আলমারিতে তুলে রেখেছিল। শালটা হাতে নিয়ে দ্রুত আয়নার সামনে দাঁড়িয়ে গেল শৈলী। চুলগুলো আরো ভালো করে বেঁধে নিল। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু সে পাত্তা দিল না। নিশানের রাগী স্বর এখনো কানে বাজছে। তাড়াতাড়ি পায়ের মোজা পরে নিল, ঠান্ডা যেন না লাগে। সব গুছিয়ে দরজার দিকে পা বাড়াতেই বুক ধক করে উঠল। নিশান কেন এত রাতে তাকে ছাদে ডাকলো? আর সেই অচেনা নম্বরের মেসেজ, এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে, নাকি নিশান কেবল কোনো দরকারি কথা বলার জন্য ডেকেছে? আর অচেনা নাম্বারের মেসেজটা নিতান্তই এক কাকতালীয় সাময়িক ঘটনা। কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করার সময় নেই। নিশানের ধমকের কথা মনে পড়তেই হাতের শাল আর শক্ত করে চেপে ধরে শৈলী সিঁড়ির দিকে দৌড় দিল। নিশানকে বেশি অপেক্ষা করানো মানেই আরো বড় ঝামেলা আদর করে ডেকে আনা। রাত গভীর হয়েছে, আকাশের বুক জুড়ে ঝলমলে তারা ছড়িয়ে আছে। পূর্ণিমার আলো চারপাশে এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিয়েছে, যেন পুরো পৃথিবী এখন শুধুই নরম রূপলি আভায় ঢেকে গেছে। ঠান্ডা হাওয়া আলতো করে বইছে, মাঝে মাঝে গা ছমছমে অনুভূতি তৈরি করছে। দূর থেকে ভেসে আসছে কোথাও যেন রাত জাগা কোনো পাখির ডাক, কিংবা কোনো কুকুরের একলা ঘেউ ঘেউ। শহরের কোলাহল থেমে গেছে, এখন শুধু রাতের নির্জনতা আর বাতাসের স্নিগ্ধ সুর চারপাশে ঘিরে রেখেছে। ছাদের এক কোণে নিশান দাঁড়িয়ে আছে, দুহাত শক্ত করে রেলিং ধরে রেখেছে সে। আঙুলের গিঁটগুলো পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখে কোনো অনুভূতি নেই, যেন কোনো গভীর শূন্যতায় সে ডুবে আছে। চোখ দুটি স্থির, সামনের ফাঁকা অন্ধকারের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে আদৌ কিছু দেখছে কিনা তা বোঝা যাচ্ছে না। ঠান্ডা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, তবু সে একবারের জন্য নড়ছে না। শৈলী ধপধপ শব্দ করে ছাদে উঠে এসে নিশানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। চলন্ত পা দুটি স্থির করে রাখলো, চোখ বরাবরের মতো প্রশ্নসূচক দৃষ্টিতে রয়েছে। নিশানের এই অনুভূতিহীন নির্লিপ্ত অবস্থাটা সে অনেকবার দেখেছে, কিন্তু আজ কেন যেন একটু বেশি অস্বাভাবিক লাগছে। বুকের ভেতর অজানা শঙ্কা দোলা দিয়ে উঠল, যেন নিশান কোনো অদৃশ্য ভারে পিষ্ট হয়ে যাচ্ছে, অথচ কাউকে কিছু বলছে না। হাতের শালটা শক্ত করে চেপে ধরে শৈলী ধীরে ধীরে নিশানের দিকে এগিয়ে গেল।
ঠান্ডা বাতাস তার গায়ে কাঁপন ধরাচ্ছে, কিন্তু নিশানের এই নীরবতা তাকে আরো বেশি অস্থির করে তুলছে। বেশি দূর এগোলো না শৈলী, খুব দূরত্ব নিয়ে ঠোঁট ভিজিয়ে ডাকতে চাইল, তবে সে কিছু বলে ওঠার আগেই চাপা স্বর ভেসে আসলো ওপাশ ফিরে শূন্যে তাকিয়ে থাকা পুরুষের থেকে। লুকোচুরি খেলছিস আমার সাথে? খানিক চমকে গিয়ে তৎক্ষণাৎ বুকে থুতু করে চোখ পিটপিট করলো শৈলী। নিশান এদিকে না তাকিয়েও কিভাবে তার উপস্থিতি বুঝলো কোনোভাবেই মাথায় ঢুকলো না সদ্য অষ্টাদশী। অবাকের রেশ কাটাতে না কাটাতেই নিশান এদিকে না তাকিয়েই চাপা কণ্ঠে ফের বলে উঠল, পাটি পিটি বাসার মানে কি? আমি তো তোকে আসতেই বলেছি, লুকোচুরি কি দরকার? বলে এ পর্যায়ে মাথা ঘুরিয়ে শৈলীর দিকে ফিরে তাকালো নিশান। দুহাত বুকে গুজে নিয়ে ভুরু কুঁচকে ফেলল। শৈলী অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। তার হাতের শালটা নিশানের জন্য এনেছিল, কিন্তু এখন সেটা আঁকড়ে ধরে যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছে। নিশানের দৃষ্টি তার দিকে স্থির, গভীর, যেন ভেদ করে দিতে চাইছে শৈলীর ভাবনাগুলো। ঠান্ডা বাতাসে শৈলীর কাঁধ কেঁপে উঠল, তবু সে নিজেকে সামলে নিয়ে মৃদুস্বরে বলল, লুকোচুরি খেলছি না নিশান ভাই, বাড়ির সবাই ঘুমিয়েছে তো, তাই ধীরে আসছিলাম যেন শব্দ কেউ টের না পায়। নিশান শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে যেন সেসব অনুভবই করছে না। গভীর স্থির চোখে শৈলীকে দেখে নিয়ে চাপা স্বরে বলল, সবাই ঘুমিয়ে গেছে, তুই এইভাবে আসবি সেটা জানতাম, কিন্তু তোর পা টিপে টিপে আসার দরকার ছিল না। এক্স্যাক্টলি তোর ভয়টা কাকে নিয়ে? শৈলী নিশানের চোখের ভাষা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে একটু ইতস্তত করে বলল, ভয় কাকে নিয়ে নয়, ভয় কেন সেটা বোঝার চেষ্টা করুন নিশান ভাই। এই বাড়ির কেউ আমাকে এখানে দেখতে চায় না। এভাবে মাঝরাতে কারো চোখের সামনে পড়ে অশান্তি করতে মোটেই ইচ্ছুক নই। নিশান এক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে রেলিং থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এবারে সবাই চাইবে কি চাইবে না সেটা নিয়ে তোর ভাবার দরকার নেই। বলে আবারও মুখ অন্যদিকে করলো। খানিক নীরবতা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় এগোতেই লাগলো। এমন নীরবতায় অস্বস্তির বন্যা বয়ে যাচ্ছে শৈলীর সর্বাঙ্গে। শেষে এবার গভীর শ্বাস নিয়ে সে বলল, আপনি আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন নিশান ভাই? ঘুমাবেন না? নিশান শৈলীর কথার জবাব দিল না, বরং খানিকক্ষণ তাকিয়েই থাকলো তার দিকে। হঠাৎ সে চোখ ফিরিয়ে একটু হেসে ফেলল, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং এক ধরনের শূন্যতা লুকিয়েছিল সেখানে। চোখ নামিয়ে রেলিংয়ে আঙুল চালিয়ে ধীরে ধীরে বলল, ঘুম বিছানায় গাইলে ঘুমে তো তারাই যায় যাদের মনে শান্তি আছে শরীরে। আর আমি তো সেই মানুষ যার রাতের ঠিকানা শুধু অস্থিরতা। শৈলী নিশানের কথাগুলো শুনে চুপ করে গেল। তার ভেতর কোথাও যেন একটা অদৃশ্য শিরশির অনুভূতি বয়ে গেল। নিশানের এই নির্লিপ্ত অথচ গম্ভীর কথাগুলো তার মনে কেমন যেন ছাপ ফেলে গেল, ঠিক যেন রাতের আকাশে একলা জ্বলতে থাকা কোনো নক্ষত্রের মতো। মানুষ শূন্যতার ওজন বোঝে না যতক্ষণ না সেটার ভার তার হৃদয়ের শিরা ছিঁড়ে দেয়। আমি সেই ভার বয়ে চলেছে প্রতিদিন, প্রতি ঘন্টা। শৈলী এবার সত্যি থমকে গেল। নিশানের গলা যেন অন্যরকম লাগছে আজ। ভেতরে জমে থাকা একরাশ ক্লান্তি আর চাপা যন্ত্রণা গোপন করে রাখা স্বরে শৈলী ধীরে ধীরে আরেকটু এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল শালের জন্য। শান্ত গলায় ছোট্ট আবেদন করলো যেন, শালটা নিন নিশান ভাই, ঠান্ডা লেগে যাবে। নিশান শৈলীর দিকে তাকালো। তার চোখে কিছু ছিল, এক মুহূর্তের জন্য বোঝা গেল না, কিন্তু পরক্ষণেই সে একটা টু শব্দ না করে হাত বাড়িয়ে শালটা নিয়ে কাঁধে জড়িয়ে নিল। শৈলী নিশানের মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু বরাবরের মতো পারল না। নিশান যেন তার চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। এই নীরব রাতের চাঁদ আর তারাগুলো তাদের দুজনকে নীরবে দেখছে, কিন্তু কেউই মুখ খুলছে না। বাতাস বইছে ধীর লয়ে, যেন নিশানের মনের অতল গহ্বরের সঙ্গেই তাল মিলিয়ে চলছে এই রাত। হঠাৎ নিশান একটা বড় শ্বাস ফেলে শৈলীর দিকে তাকালো। শৈলীও তৎক্ষণাৎ ভদ্রের মতো মাথা নিচু করে নিশানের কথা শোনার অপেক্ষায় রইল। নিশান কিছুক্ষণ শৈলীর দিকে তাকিয়ে রইল, যেন কিছু বলবে, আবার যেন নিজেই তার ভেতরের কথাগুলো আটকে রাখছে। ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, চোখের গভীরতা আরো ধোঁয়াটে করে তুলছে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত গুজে নিচু গলায় নিশান বলল, তাহলে তোকে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। শৈলী বিস্মিত চোখে তাকালো, কিন্তু নিশানের মুখে কোনো ব্যাখ্যা নেই।
সে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন শৈলীর প্রতিক্রিয়ার অপেক্ষায় নেই, বরং নিজের মনে কিছু স্থির করছে। শৈলী কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, কোথায়? নিশান চোখ নামিয়ে রেলিং এর দিকে তাকালো, যেন উত্তরটা বাতাসে ছড়িয়ে দিল। এখন জানতেই হবে, না জানলে হয় না। শৈলী মাথা নিচু করে ঘাড় ডানে এলিয়ে দিল, নীরবে বুঝিয়ে দিল, হয় হয়, আপনি বললে সব হয় নিশান ভাই। নিশান নীরবে শৈলীর মাথা ঝাঁকানো দেখে সন্তুষ্ট হলো, ঠান্ডা কণ্ঠে বলল, কাল জানতে পারবি। সকাল 8টায় তৈরি থাকিস, দেরি করলে আমি কিন্তু রেখে চলে যাব। শৈলী তৎক্ষণাৎ মাথা তুলে জোর গলায় জানান দিল। আপনার অফিস? শৈলী ভেবেছিল নিশান হয়তো নিজের অফিসের কথা ভুলে গেছে, অথচ বোকা শৈলী আজও নিশানকে ঠিকঠাক ধরতে পারল না। বাঁকা হেসে নিশান ধীর গলায় বলে উঠল, ছুটি নিয়েছে, আকাশ সব সামলাবে। শৈলী অবাক হয়ে তাকিয়ে রইল নিশানের দিকে। অফিসের এত কাজ ফেলে ছুটি নিয়েছে? নিশান যে নিজের কাজের বাইরে কিছুই ভাবতে চায় না, সে হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন? শৈলীর চোখে মুখে প্রশ্ন দেখে নিশান আর কিছু না বলে আবারও শূন্যে তাকালো, যেন রাতের আকাশের তারা গুনছে অথবা নিজের ভেতরের অস্থিরতা লুকোচ্ছে। শৈলী এবার সাহস করে ধীর পায়ে একটু এগিয়ে এসে নিশানের সামনে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে ওর শাল উড়ে যেতে চাইছে, কিন্তু সে শক্ত করে ধরে রাখলো। আপনি আসলে কোথায় নিয়ে যেতে চান আমাকে নিশান ভাই? নিশান এবার চোখ তুলে তাকালো, গভীর দৃষ্টি, যেন রাতের চেয়েও গাঢ় কিছু ওর ভেতরে লুকিয়ে আছে। এক মুহূর্ত শৈলীর দিকে তাকিয়ে থাকলো, তারপর নিচু স্বরে বলল, কোথাও, হয়তো এমন এক জায়গা যেখানে আজ পর্যন্ত তোকে কেউ নিয়ে যায়নি। শৈলীর বুকের ভেতরটা ধক করে উঠল। নিশানের কথার মানে বোঝার চেষ্টা করলো, কিন্তু তার গভীর রহস্যময় চোখ যেন তাকে কিছু বলার সুযোগ দিল না। শৈলী কিছু বলবে কি বলবে না বুঝে ওঠার আগেই নিশান ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। শৈলী শুধু তার চলে যাওয়া দেখলো, মনে হাজারটা প্রশ্ন নিয়ে, যার উত্তর হয়তো কালই মিলবে। অথচ তারা জানতো না তাদের দুজনের সেই নির্জন মুহূর্তের সাক্ষী হয়েছিল আরেক জোড়া চোখ। ছাদের এক কোণ অন্ধকারে ঢাকা, সেখানে গভীর একটা দৃষ্টি স্থির হয়েছিল নিশান আর শৈলীর দিকে। সেই চোখে ছিল অস্বাভাবিক ক্ষোভ, কেমন যেন এক অস্থির আগুন জ্বলছিল। নিশানের প্রতিটা অঙ্গভঙ্গি, শৈলীর প্রতিটা অভিব্যক্তি সে দেখছিল, পর্যবেক্ষণ করছিল এক অদ্ভুত স্থিরতায়। নিশান যখন সিঁড়ি দিয়ে নেমে গেল, শৈলীও ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোতে থাকলো। আর তখনই সেই চোখ দুটো সামান্য নড়ল। এক নিঃশ্বাসে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে অন্ধকারের সাথে মিশে গেল। কে ছিল সে? কেন সে এমন দৃষ্টি নিয়ে তাকিয়েছিল? তার চোখে যে আগুন, সেটা নিছক কৌতূহল নাকি কিছু ভয়ানক ইঙ্গিত? কেউ বুঝতে পারল না, কেউ টেরও পেল না যে আজ রাতের নীরবতার মধ্যে এক অদৃশ্য সাক্ষী তাদের সাথে ছিল, যে এখন অন্ধকারে হারিয়ে গেলেও হয়তো শীঘ্রই আবারও ফিরবে। নিশান নিজের ঘরের দরজাটা ধীর হাতে ঠেলে ভেতরে ঢুকলো। সবকিছু আগের মতোই আছে, অথচ কেমন যেন অন্যরকম লাগছে। ঘর জুড়ে নিস্তব্ধতা, বাইরে রাতের বাতাস বইছে, কিন্তু নিশানের বুকের ভেতর যেন অদৃশ্য এক অস্বস্তি পাথরের মতো চেপে বসেছে। সে দ্রুত গায়ে থাকা শালটা খুলতে গিয়েও থেমে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, কপালের ভাঁজ গভীর হলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিক, কোথাও যেন তার দৃষ্টি এড়িয়ে গেছে কিছু। হঠাৎ করে তীব্র অস্থিরতায় ঘরের বারান্দার দিকে এগিয়ে গেল নিশান। দরজা খুলে বাইরে পা রাখতেই শীতল বাতাস তার গায়ে স্পর্শ করলো। চারপাশে নিস্তব্ধ অন্ধকারের দিকে তাকিয়ে একরকম নিজেকে বোঝানোর চেষ্টা করলো সব ঠিক আছে। তবে সত্যি কি সব ঠিক আছে? আঙুল শক্ত হয়ে রেলিং চেপে ধরলো নিশান। গভীর রাতের আধারে শহর একটা ঘুমন্ত দৈত্যের মতো পড়ে আছে, কিন্তু নিশানের ভেতরটা নিদ্রাহীন একটা বিস্ময়ে তোলপাড় করছে। বাতাসে একটা চাপা শ্বাস ফেললো নিশান, চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, কিন্তু মনের অস্থিরতা কমলো না, বরং আরো বেড়ে গেল। কিছুক্ষণ মাথা নিচু করে শ্বাস ফেলে চোখ সরু করে তাকালো চারপাশে। অচেনা কিছু নেই, তবু অস্বস্তিটা যাচ্ছে না। নিশানের দৃষ্টি আচমকা পড়ে শৈলীর দেওয়া শালের দিকে। নিঃশব্দে সেটি শরীর থেকে খুলে হাতে নিল, আঙুলের ভাঁজে শক্ত করে জড়িয়ে ধরলো। একটা গভীর শ্বাস নিল সে। কেন জানি মনে হলো এই সামান্য কাপড়ের টুকরোটাই শৈলীর উষ্ণতা লেগে আছে, তার স্পর্শ, তার অস্তিত্বের একটুখানি ছাপ। কিন্তু এই অনুভূতি প্রকাশ করা যায় না, বলা যায় না, এমনকি নিজেকেও বোঝানো যায় না।
শালটা আরো শক্ত করে চেপে ধরে আকাশের দিকে তাকালো নিশান। আজকের রাতটা যেন অন্যরকম। অন্ধকার আকাশের গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা কাউকে বলা যায় না, যা শুধু অনুভব করা যায় একান্ত নিজের মতো করে, একা। নিশান জানে তার বুকের ভেতর যে অনুভূতিটা আজ ঘুরপাক খাচ্ছে সেটার কোনো নাম নেই। এটা ভালোবাসা নাকি কিছু হারিয়ে ফেলার ভয় সে জানে না, শুধু জানে এই অনুভূতি কারো সঙ্গে ভাগ করে নেওয়ার নয়। এটা একান্ত তার নিজের গোপনে লালন করা এক আবেগ, যা কাউকে বোঝানো যায় না, শুধু নীরবতায় বহন করতে হয় চিরকাল। নিশান শালটি হাতে শক্ত করে আঁকড়ে ধরে তার চোখ এক মুহূর্তের জন্য অন্ধকারে হারিয়ে যায়। হঠাৎ যেন এক নতুন আবেগে বিড়বিড় করে সে গেয়ে ওঠে, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ জোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। মৃদু সূর্যরশ্মির আলো দিয়ে ভরে উঠেছে আজকের সকালটা। শীতের ঠান্ডা বাতাসে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে চারপাশে, আর আকাশে কিছু মেঘের সারি এসে উকি দিচ্ছে। গ্রাম্য পাখিরা মৃদু সুরে গান গাইছে, আর রাস্তায় একটু অবসন্ন হয়ে হাঁটছে মানুষজন। এই নীরব সকালে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। শৈলী তার রুমের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হাতে এক কাপ গরম চা নিয়ে বসে আছে। যদিও তার মন একটু ব্যস্ত, তবুও কিছুটা শান্ত। কিছুই বুঝে উঠতে পারছে না, অথচ তার ভেতরে একটা অস্বস্তি, একটা শঙ্কা কাজ করছে। নিশান যে তাকে ডেকে পাঠিয়েছে তা মনে এলেই তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি সঞ্চারিত হয়। না জানি আজ কোথায় নিয়ে যাবে সে। এদিকে নিশান সোজা উঠে নিজেকে প্রস্তুত করছে। কালকের ঘটনার পর তার মনে একটু অস্থিরতা ছিল, তবে আজ সেই অস্থিরতা দূর হয়েছে। তবুও তার মধ্যে অপ্রকাশিত কিছু অনুভূতি ছিল যা সে নিজের ভেতরই রেখে দিয়েছে। আজ তার কাছে একটা নতুন দিন, একটা নতুন শুরু। সে জানে না কি অপেক্ষা করছে, তবে মনে মনে এক অদ্ভুত আগ্রহ জন্ম নিচ্ছে, যেন আজ কিছু পরিবর্তন আসবে। সপরিবারে খাওয়ার পর্ব শেষ করে উঠে পড়েছে। রিমি কলেজের জন্য তড়িঘড়ি করে তৈরি হচ্ছে, অথচ নিজের যমজ বোন মিমিকে বিছানার হাতলে থুতনি লাগিয়ে লজ্জামাখা রূপে নখ খুঁটতে দেখে চরম অবাক হলো রিমি। সাথে সাথে হাতে থাকা চিরুনিটা ছুঁড়ে মারলো মিমির দিকে। মাথায় খট করে ব্যথা লাগায় মুখ কুঁচকে কপাল ডলতে ডলতে বিরক্তির সুরে খেপে উঠল মিমি। কি সমস্যা তোর? চিরুনি ছুঁড়ে মারলি কেন? রিমি মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, তুই আবার পাল্টা কথা বলছিস কোন সাহসে? বাজে কয়টা? ঘড়ির দিকে চোখ দিয়েছিস? মায়ের দুটো চাটি মারলে তারপর বুঝবি বলদ। মিমি এবার চোখ নাক পুরো দমে কুঁচকে ব্যথাতুর চেহারা নিয়ে বলল, চুপ থাকবি, ভালো লাগছে না। বলেই সে বিছানায় গা এলিয়ে দিল। আবারও রিমি চিৎকার দিয়ে উঠল, তুই এবার কি করেছিস মিমি? তোর কি কিছু বোঝার ক্ষমতা নেই? এভাবে থাকলে তো কলেজে যেতে পারবি না, দেরি হয়ে যাচ্ছে তো। মিমি চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ থেকে কিছুটা ভারী সুরে বলল, তুই যা, আমি পরে যাব। রিমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মিমির মনোভাব অনেকটাই অন্যরকম হয়ে গেছে, যেন সে খুব গভীর কিছু নিয়ে চিন্তা করছে। রিমি কিছুটা বিরক্ত হলেও মিমির চোখে সেই অদ্ভুত ভাবটা দেখে তার মন কিছুটা নরম হয়ে গেল। কিন্তু সে এবার বুঝতে পারছিল না মিমি কেন এমন আচরণ করছে। ওই কি হচ্ছে তোর? রিমি আরো বিরক্ত হয়ে বলে উঠল। মিমি এবার কোনো উত্তর না দিয়ে সোজা বিছানার উপর গিয়ে গুটিয়ে শুয়ে পড়ল। রিমির চোখে নতুন কিছু শঙ্কা দেখা গেল। মিমির আচরণ যেন অনেক কিছু গোপন করছে, কিন্তু কি সেটা? রিমি এবার খানিকক্ষণ অবাক নেত্রে তাকিয়ে ঘড়ির দিকে চোখ রাখলো। এরপর দাঁত খিঁচিয়ে বলে উঠল, পরে কখন যাবে তুই? ঘড়ি দেখেছিস? এখন গেলেই তো 5 মিনিট লেট হবে। সাংঘাতিক জ্যাম লেগেছে কারো বাজারের দিকে। মিমি এবার ধপ করে উঠে বসলো। মুখে লজ্জা মিশ্রিত হাসির রেখা টেনে আঙুলে চুল প্যাঁচাতে প্যাঁচাতে বলল, তুই যা, আমার দেরি হবে না। আজ আমি নিশান ভাইয়ের সাথে মেট্রো রেলে যাব। বেশি টাইম লাগবে না। নিশান ভাই নিজের অফিস নেমে যাবে আর আমি কলেজে, ব্যাস। রিমি এবার আগের থেকেও ভুরু কুঁচকালো। আজকাল মিমির স্বভাব তার মোটেই ঠিক লাগছে না। নিশান ভাইয়ের সাথে যাওয়ার মোটেই শখ নেই তার। এমনিতেও যাওয়ার পথে
আজ নতুন একটা ক্যালকুলেটর কিনতে হবে। গত বৃহস্পতিবার একটা ফালতু ছেলের খপ্পরে পড়ে সে নিজের ক্যালকুলেটর হারিয়ে ফেলেছে। মিমি নিশান ভাইয়ের সাথে যাবে ভেবে আর চিন্তা করলো না রিমি। স্বস্তির শ্বাস ফেলে ব্যাগ ঘাড়ে নিয়ে পথ ধরলো ঘরের বাইরে। তবে তৎক্ষণাৎ মস্তিষ্কের স্নায়ুকোষ কিছু একটা আসতেই রিমি চট করে মিমির দিকে তাকিয়ে বলে উঠল, আরে ওই ছাগলের বাচ্চা, নিশান ভাই তো আজ অফিসে যাবেন না। মানে কে বলেছে তোকে? খাবার টেবিলে বড় বাবাকে তো নিশান ভাই বললো যে আজ নাকি ছুটি নিয়েছে, যাবে না আজ। মিমি একটু ভেবে আবারও খুশি হয়ে গেল। ও আচ্ছা, আমি আজ তাহলে কলেজ যাব না, একটু বিশ্রাম নিই। রিমি দুহাত বুকে গুজে নেয়, ভুরুকুসকে ঠোঁট বাঁকিয়ে বলে, মায়ের জুতোর বাড়ি খাওয়ার জন্য ইচ্ছে হয়েছে। মিমি এবার বিছানা থেকে উঠে সাফাই গাইতে মিথ্যা কথা বলা শুরু করলো। আরে পোকা, কথা শোন, তুই তো জানিস আমার ম্যাথে কত প্রবলেম আছে। 2-3টে জিনিস তো মাথায় একদমই ঢোকে না। আর যেহেতু নিশান ভাই বাসায় থাকবে, তাহলে আমি কলেজ না গিয়ে নিশান ভাইয়ের কাছে অঙ্কগুলো বুঝে নিই। রিমি এবার কপাল চাপড়ালো, এরপর বেরিয়ে যেতে যেতে বলল, গাধার 3 নাম্বার নানি, নিশান ভাই বাসাও থাকবে না, কি একটা কাজে শৈলী আপুকে নিয়ে একটু বাইরে যাবে বললো। তুই সব রং চং বাদ দিয়ে দ্রুত রেডি হয়ে নিচে, আমি জুতো পরছি। মিমিকে কিছু বলতে না দিয়ে রিমি নিচে নেমে গেল। এদিকে মিমি ভুরুকুসকে অন্যমনস্ক হলো। স্নিগ্ধভাবে বিছানায় বসে রিমির কথা শুনে যেতেই তার চোখে এক ধরনের চাপা অস্থিরতা দেখা দিল। মুখের হালকা হাসিটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। তার বদলে অদৃশ্য এক ধরনের শঙ্কা এসে ভর করলো মনে। কেন যেন আজ মিমির ভেতর কিছু একটা গোপন অনুভূতি জন্ম নিয়েছে, যা সে নিজেও বুঝে উঠতে পারছে না। নিশান ভাই শৈলী আপুকে নিয়ে বাইরে যাবে? আপন মনে আওড়ালো মিমি। কেন তারা একসাথে বাইরে যাবে? কারণটা কি? কিছুই যেন ঠিক মনে হচ্ছে না। কেন তার অস্থিরতা বেড়ে যাচ্ছে? কেন সে এতটা রেগে যাচ্ছে? মিমি নিজের অজান্তে নিজের আঙুলে চুল পেঁচাতে শুরু করলো। হঠাৎ করে একটা খোঁচা দেওয়া অনুভূতি মিমির শরীরের ভেতর তীব্র হয়ে উঠল। মনে হলো কেউ যেন তার ভালোবাসা লুকিয়ে নিয়েছে আর তার উপর কষ্ট দিচ্ছে। কেন কেন সেই প্রশ্ন শুধু তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বিড়বিড় করে নিজ মনে বলল মিমি, অন্যরকম লাগছে। আচ্ছা কিছু হবে না, সব ঠিকই আছে। নিশ্চয়ই কোনো কারণে নিশান ভাই শৈলী আপুকে নিয়ে যাবে, অবশ্যই কোনো কারণ আছে। বাড়ান্ত সকালটা একদম ঝকঝকে। আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর হালকা বাতাস গায়ে একরকম প্রশান্তি এনে দিচ্ছে। নিশান আর শৈলী শহর ছেড়ে একটু দূরের এক জায়গায় রওনা দিয়েছিল। এই তো একটু আগেই তারা কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছে। তবে অবাক হওয়া শৈলী প্রায় কথা বলতে ভুলে গিয়েছে। নিশান নামক মানবটি তাকে এমন স্থানে এনেছে যেখানে প্রকৃতির সৌন্দর্য যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রেখেছে চারপাশকে। জায়গাটা ছিল সবুজে মোড়া, একদম নির্জন। বিস্তীর্ণ মাঠের ওপারে একটা স্বচ্ছ জলের হ্রদ, যেখানে আকাশের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ফুটে আছে। হ্রদের ধারে বড় বড় গাছ, পাতায় পাতায় রোদের আলোর খেলা। পাখিরা গাছের ডালে বসে মিষ্টি সুর তুলেছে, যেন প্রকৃতির কোনো অদৃশ্য শিল্পী তাদের দিয়ে এই সঙ্গীত বাজিয়ে নিচ্ছে। চারপাশটা এতটা শান্ত যে নিশান আর শৈলী হাঁটতে হাঁটতে নিজেদের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। শৈলী তো সবকিছু ভুলে গিয়ে চারপাশের সৌন্দর্য চোখ ভরে দেখছিল। বাতাসের তাজা গন্ধ, মাটির কোমল অনুভূতি, সবকিছু যেন এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। কিছু দূরে একটা ছোট কাঠের পুল দেখা গেল, যার উপরে নরম ঘাসে ছাওয়া পথ বেয়ে গেছে গভীর সবুজের দিকে। পুলের নিচ দিয়ে পানির ধারা বয়ে চলেছে কলকল শব্দে। সূর্যের আলো যখন পানির উপর পড়ছে তখন তার ছোট ছোট কণাগুলো হীরার মতো ঝলমল করছে। পুলের কাছে আসতেই নিশান পা চালানো থামিয়ে দিল। তার দেখা দেখি শৈলীও স্বাভাবিকভাবে থেমে মাথা নামিয়ে রাখলো, চোখ রাখলো পুলের নিচে বয়ে চলা কলকল শব্দে উচ্ছ্বাসিত পানির দিকে। নিশান শৈলীর পাশে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রাখলো, তার চোখে যেন একটা গভীর প্রশান্তি। শৈলীও চুপচাপ দাঁড়িয়েছে। এমন জায়গায় আসার অভিজ্ঞতা তার খুব বেশি নেই। বাতাসে ভাসা গাছের গন্ধ, হ্রদের জলের শব্দ, দূরের টিলা থেকে আসা শীতল হাওয়া, সবকিছু যেন তাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছে। নিশান ভাই যে তাকে এত সুন্দর একটা জায়গা আনবে সে কখনো কল্পনাও করেনি। শৈলী ধীরে ধীরে ফিসফিস করে বলল,
এত সুন্দর জায়গা, এই জায়গার খোঁজ কেমন করে জানলেন নিশান ভাই? নিশান হালকা হেসে নিঃসংকোচ অভিব্যক্তিতে বলল, তোর জন্যই খুঁজেছে। অবাক হলো শৈলী। হাওয়ায় মিশে থাকা অদ্ভুত এক মিষ্টি গন্ধ শৈলীর মন ছুঁয়ে গেল। ঝিলিক স্পষ্ট চোখ চিকচিক করে উঠল। যে মেয়েকে নিয়ে কখনো কেউ ভাবে না, সেই মেয়েকে নিয়ে নিশান ভেবেছে। স্তব্ধ হয়ে যাওয়া শৈলীর ঠোঁটের কোণায় অজান্তে হাসির রেখা ফুটে উঠল।